বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির চতুর্থ ক্লাস। গতদিন আমরা দণ্ডবিধি 75 ধারা পর্যন্ত পড়েছিলাম। আজকে যে টপিকটা আলোচনা করব 76 ধারা থেকে, এবং এখানে আলোচনা করেছে সাধারণ ব্যতিক্রম সমূহ বা জেনারেল এক্সেপশনস। খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে দুই তিন মার্ক পেয়ে যাবেন। আবার লিখিততে এখান থেকে প্রশ্ন এসে থাকে। তো সর্বোপরি খুবই গুরুত্বপূর্ণ ধারা। জেনারেল এক্সেপশনের জায়গায় ধারা লেখছে 74 থেকে 76, এটা ভুল আছে। যাদের বইতে 74 থেকে 76 আছে তারা লিখে মানে 74 থেকে 106 আছে, এটা ভুল আছে, হবে 76 থেকে 106। জেনারেল এক্সেপশন যে অধ্যায়টা, এই অধ্যায়টা কত থেকে কত? 76 থেকে 106। এবং জেনারেল এক্সেপশন আলোচনা করতে একটু পড়া শুরু করি, তারপর ব্যাখ্যা দেবো। দেখেন, দণ্ডবিধির গোল দেবেন চতুর্থ অধ্যায়ে ফৌজদারি দায় মানে ফৌজদারি দায় মানে হলো যার বিরুদ্ধে কোনো মামলা হয়, ধরে নেওয়া হয় তার বিরুদ্ধে ফৌজদারি দায় আছে। ফৌজদারি দায়ের ব্যতিক্রম আলোচনা করা হয়েছে। দেখেন, এর আগে আমরা জেনারেল এক্সপ্লানেশনস পড়ছি 6 থেকে 52 ক দ্বারা, মানে সাধারণ ব্যাখ্যা সমূহ, জেনারেল এক্সপ্লানেশনস। আর চতুর্থ অধ্যায় আছে হলো জেনারেল এক্সেপশনস, এটা আছে 76 থেকে 106। তো দণ্ডবিধির 76 থেকে 106 ধারায় গোল দেবেন কার্য শব্দটা গোল দেন, এবং কার্য বিরতিকে, কার্যের ইংরেজি হচ্ছে অ্যাক্টস এবং কার্যবিরতির ইংরেজি হচ্ছে ওমিশন, ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে দণ্ডবিধিতে 76 থেকে 106 যে সাধারণ ব্যতিক্রম বলছে, অ্যাকচুয়ালি সাধারণ ব্যতিক্রম কি এর কোনো সংজ্ঞা কোথাও দেয় নাই। সাধারণ ব্যতিক্রম যদি আমরা এইভাবে বুঝি, আমার কথা শুনেন, যে কাজটা আপাত দৃষ্টিতে মানে আমার খালি চোখে দেখে মনে হচ্ছে এটা অপরাধ, কিন্তু প্রকৃতপক্ষে এই জায়গায় আসামির কোনো দায় নাই, অভিযুক্ত ব্যক্তির কোনো দায় নাই, সে আসলে এই কাজটা, ওই যে আমরা পড়ছিলাম মনে আছে যে কোনো কাজকে অপরাধ হিসেবে গণ্য করতে হলে দুইটা উপাদান থাকা লাগবে। একটা হলো মেনস্ট্রি, একটা স্ট্রিয়াস। মেনস্ট্রি মানে হলো গিলটি মাইন্ড, দোষী মন, আর একটা স্ট্রিয়াস মানে হলো দোষাবকার্য। মানে আপনার কোন কাজটা যদি আপনি অপরাধ বলতে চান, তাহলে ওই দুইটা উপাদান অবশ্যই প্রমাণ করা লাগবে। দেখাইতে হবে ওই কাজটা গিলটি মাইন্ড মানে পূর্ব পরিকল্পনা অনুসারে করেছেন, পূর্ব পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনা অনুসারে কাজটা করেছেন। তো সাধারণ ব্যতিক্রমের ক্ষেত্রে দোষাবহ কার্যটা থাকে, মানে অপরাধ একটা দোষাবহ কাজ আপাত দৃষ্টিতে মনে হয়েছে অপরাধ হয়েছে, কিন্তু ওই জায়গায় গিলটি মাইন্ড থাকে না, মানে ওই কাজটা সে সরল বিশ্বাসে করছে। তো এই ক্ষেত্রে আসামি যদি প্রমাণ করতে পারে যে আমি এই কাজটা করছি বটে, বাট এই কাজটা আমার কোনো গিলটি মাইন্ড ছিল না, তাহলে এটা সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়বে এবং আসামি ওই মামলা থেকে অব্যাহতি পাওয়ার হকদার বা খালাস পাওয়ার হকদার। মানে তাহলে সহজভাবে বলা যায়, যে কাজটা যে কার্যটি আপাত দৃষ্টিতে মনে হয় যে অপরাধ, বাট প্রকৃতপক্ষে অপরাধ না, কারণ ওই কাজটা করা হয়েছে উইদাউট গিলটি মাইন্ড, মানে গিলটি মাইন্ড ছাড়া, এটা যদি আসামি প্রমাণ করতে পারে তাহলে সে ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। তো কোন কোন পরিস্থিতিতে এরকম অব্যাহতি সে পেতে পারে, এইগুলাই আলোচনা করছে 76 থেকে 106। দেখেন, যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, বিস্তারিত তো পড়বো, তার আগে ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন ডাক্তার অপারেশন করছে, এখন রোগী মারা গেছে। ডাক্তার অপারেশন করলে তো কখনো কখনো রোগী মারা যাবে, কখনো কখনো রোগী সুস্থ হবে, এটাই তো নিয়ম। এখন যদি ওই অপারেশনে ডাক্তারের কোনো নেগলিজেন্স, অবহেলা না থেকে থাকে, তাহলে ডাক্তারের বিরুদ্ধে যতই আপনি মামলা করেন না কেন, ডাক্তার একসময় ফৌজদারি দায় হতে কি পাবে? অব্যাহতি পাবে, যদি সে প্রমাণ করতে পারে যে এই কাজটা সে গিলটি মাইন্ড সহকারে করে নাই। বুঝতে পেরেছেন? তো আমরা একটু পড়ি, দেখেন। কার্য এবং কার্যবিরতিকে ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সকল কার্য বা কার্যবিরতি গুলোকে ফৌজদারি দায়ের, আন্ডারলাইন করবেন, সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশনস বলে। কোন কার্য বা কার্যবিরতি 76 থেকে 106 ধারায় উল্লিখিত শর্তাবলী পূরণ করে, তাহলে কোন কার্য বা কার্যবিরতি যদি 76 থেকে 106 ধারায় যে শর্ত আছে এই শর্তগুলো যদি পূরণ করে, তাহলে এমন কার্য বা কার্যবিরতির অপরাধ হিসেবে গণ্য হবে না। যেমন ক খ কে গুলি করে হত্যা করে, 300 ধারা অনুসারে এমন কার্য খুন হিসেবে গণ্য হবে। কারণ আমরা জানি একজন যদি আর একজনের হত্যা করে অবশ্যই সেটা অপরাধ হিসেবে গণ্য হবে, খুন, খালি চোখে তো খুনই মনে হবে। কিন্তু মামলা এটা প্রমাণিত হয় যে ধর্ষণ চেষ্টার সময় ক খ কে গুলি করে।
আইনে জেনারেল এক্সেপশনে আমরা পাবো সামনে গিয়ে, যদি কাউরে ধর্ষণের চেষ্টা করে এবং সে যদি ওই যে ধর্ষণের চেষ্টা করলো তারে যদি মেরে ফেলে, তাহলে সেটা কোনো অপরাধ না। তাহলে এই ক্ষেত্রেও এটা কোনো কি হয় নাই, অপরাধ হয় নাই। বাট আপাতত প্রথমে মনে হয়েছে খুন হয়েছে, বাট পরে যদি আসামি প্রমাণ করতে পারে যে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, এই কারণে সে হত্যাটা করেছে, এই কারণে আসামি এই মামলা থেকে খালাস পাওয়ার হকদার। যেহেতু আত্মরক্ষার অধিকার প্রয়োগে ক কে হত্যা করেছে, সেহেতু এমন কাজও 100 ধারা অনুসারে অপরাধ হিসেবে গণ্য হবে। তাহলে আপনাদের আমি বইয়ের উত্তর চাই না, আমি এই জায়গায় যাই পড়াই এই আঙ্গিকে উত্তর দিয়েন। এই জায়গা বইয়ে কিন্তু কোথাও বলে নাই যে সাধারণ ব্যতিক্রম কি। আপনি বলবেন যে স্যার যে কাজটা প্রাথমিকভাবে মনে হয় অপরাধ, কিন্তু আসামি যদি প্রমাণ করতে পারে যে কাজটা সে আসলে গিলটি মাইন্ড সহকারে করে নাই, তাহলে সে এই মামলা থেকে ওই ফৌজদারি দায় হতে অব্যাহতি পাওয়ার হকদার। এইটারই বলে কি সাধারণ ব্যতিক্রম। এবং কোন কোন প্রেক্ষাপটে এরকম সে অব্যাহতি পেতে পারে এই সম্পর্কে আলোচনা করেছে 76 থেকে কত 106। দেখেন এখন পরীক্ষায় এই যে সাধারণ ব্যতিক্রম, এটা যে শুধু 76 থেকে 106 আছে তা না। আমরা দণ্ডবিধি যখন পর্যায়ক্রমে পড়বো সামনে, দণ্ডবিধিতে বহু জায়গায় পাবো যে সাধারণ ব্যতিক্রম এরকম আছে। দেখেন 76 থেকে 106 ধারায় উল্লেখিত সাধারণ ব্যতিক্রম ছাড়াও দণ্ডবিধিতে আরো কিছু বিশেষ ব্যতিক্রম আছে যেগুলো কোনো নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। এই সকল ব্যতিক্রম সহ বিশেষ ব্যতিক্রম হিসেবে পরিচিত। যেমন দণ্ডবিধির 300 ধারায় 5টি ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে যে ক্ষেত্রে নিন্দনীয় হত্যা খুন হিসেবে গণ্য হবে না। এরকম 300 ধারায় ব্যতিক্রম আছে যে জায়গায় বলছে নিন্দনীয় হত্যা খুন হবে না। অন্যদিকে 499 ধারায় 10টি ব্যতিক্রম উল্লেখ আছে। এরকম ব্যতিক্রম আছে আর কি। এখন এই ব্যতিক্রমটা কে প্রমাণ করবে? দেখেন ব্যতিক্রম প্রমাণের দায়ভার বা বার্ডেন অফ প্রুফ অফ এক্সেপশনস, যদিও এটা সাক্ষ্য আইনের বিষয়, বাট এই ব্যতিক্রমটা দাবি করে আসামি। প্রথমে কিন্তু তার বিরুদ্ধে মামলা হবে ভাই, হত্যা মামলাই হবে। ওই ডাক্তারের বিরুদ্ধে, ওই ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা হবে। কিন্তু সে যদি নিজেকে প্রমাণ করতে পারে যে না এই কাজটা সে গিলটি মাইন্ড সহকারে করে নাই, তাহলে সে অব্যাহতি পাওয়ার হকদার। এটা এই প্রমাণের দায়ভার তার উপরই বর্তাবে হবে, অর্থাৎ এই বিষয়টা তাকেই প্রমাণ করতে হবে। এটা বলা আছে সাক্ষ্য আইনের 105 ধারায়। কত ধারায়? 105 ধারায়। এই যে দেখেন সাক্ষ্য আইনের 105 ধারা অনুযায়ী কোন ব্যক্তি যদি দাবি করে যে তার কার্য বা কার্যবিরতি দণ্ডবিধি 76 থেকে 106 ধারায় উল্লেখিত কোন সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, তবে তা প্রমাণের ভার উক্ত ব্যক্তির উপর বর্তায়। দণ্ডবিধি 76 থেকে 106 ধারায় উল্লেখিত সাধারণ ব্যতিক্রম সমূহ এবং দণ্ডবিধির অন্যান্য ধারায় উল্লেখিত বিশেষ ব্যতিক্রম সমূহ প্রমাণ করার ভার উক্ত ব্যতিক্রম দাবিকারী আসামি বা অভিযুক্ত ব্যক্তির। ব্যতিক্রম যে আসামি দাবি করে তাকেই তা প্রমাণ করতে হবে। তার মানে সহজ কথা, এক কথায় যদি বলি, সাধারণ ব্যতিক্রম প্রমাণ করবে কে? আসামি। সাক্ষ্য আইনের কত ধারায়? 105 ধারায়। আমরা বিগত বছরের প্রশ্ন যদি দেখি, দেখেন পেনাল কোড 1860 কোন অধ্যায়ে সাধারণ ব্যতিক্রম সমূহ বর্ণিত আছে? সাধারণ ব্যতিক্রম বলে চতুর্থ, আর যদি বলে সাধারণ ব্যাখ্যা তাহলে দ্বিতীয়। 3 নম্বর প্রশ্নটা দেখি। দণ্ডবিধি 302 ধারার মামলার আসামি দাবি করে যে আসামির কার্য সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, উক্ত দাবি প্রমাণের দায়িত্ব আসামির সাক্ষ্য আইনের কত ধারার বিধান? 105 ধারার। আপনারা ক্লাস যদি খালি একটু মনোযোগ দিয়ে করেন, বাসায় গিয়ে পড়তে না ইচ্ছা করলেও ভিডিওটা চালায় দেখলে পড়া হয়ে যায়। কি কারণে আপনাদের এত অমনোযোগিতা আসলে বোঝা যাচ্ছে না। আসেন এখন আমরা 76 থেকে 179 ধারায় কি আছে এটা পড়বো। তো এটা পড়ার আগে একটা কথা শুনেন, সেটা হলো যে ভুল মোটামুটি আমরা জীবনে কম বেশি সবাই করি। আইনের দৃষ্টিতে ভুল হচ্ছে 2 প্রকার, একটা হলো ঘটনাগত ভুল আর একটা হলো আইনগত ভুল। আগে আমার কথা শুনেন, পরে বই দেখাবো। একটা হলো ঘটনাগত ভুল আর একটা হচ্ছে আইনগত ভুল। ঘটনাগত ভুল হলো আমি ভুল করছি, তানভীর আলম খান রে পুলিশ তানভীর আলম খান রে ধরতে গিয়ে নির্মূল্যে ধরে নিয়ে গেছে সরল বিশ্বাসে, পুলিশ ইন্টেনশনালি করে নাই। একই রকম দেখা যায় বা ভাবছে এই যে তানভীর নির্মূল্যে তানভীর ভেবে ধরে নিয়ে গেছে, তাহলে এখানে পুলিশ করেছে ঘটনাগত ভুল। আর একটা হলো আইনগত ভুল। আইনগত ভুল মানে হলো এই যে আমরা যে আইনগুলো পড়তেছি, আইনে ধরেন আছে ধর্ষণ করা অপরাধ, আইনে আছে খুন করা অপরাধ, আইনে আছে ডাকাতি করা অপরাধ। এখন আপনি যদি এগুলা কোনো একটা করে যদি বলেন যে আমি সরল বিশ্বাসে করছি, এটা যদিও সরল বিশ্বাসে করেন তবু আপনি এই ভুল থেকে অব্যাহতি পাবেন না। কিন্তু ঘটনাগত ভুল যদি সরল বিশ্বাসে করেন তাহলে আপনি অব্যাহতি পাবেন।
বুঝেন নাই বোধহয়। মানে সহজ কথা বললে একজনের নাকে একটা ঘুষি দিয়ে যদি বলেন আমি সরল বিশ্বাসে তোমার ঘুষি দিচ্ছি, এটা ঘুষি কাউরে আঘাত করা একটা কি অপরাধ, কাউরে আঘাত করা অপরাধ। কিন্তু এক জায়গা আপনাদের দুইজনের মোবাইল আছে, এক টেবিলে খাইতেছেন, রেস্টুরেন্টে গেছেন, তার মোবাইলটা আপনার মোবাইল ভাবে আপনি নিয়ে চলে গেলেন, এটা কি ভুল হয়েছে? ঘটনাগত। সো আইনের দৃষ্টিতে ঘটনাগত ভুল যদি আপনি সরল বিশ্বাসে করেন তাহলে এই ভুলের মাপ আপনি পাবেন। কিন্তু আইনগত ভুল যদি করেন তাহলে যতই আপনার হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো তাহলে ঘটনাগত ভুল হলে আপনি সেই ভুলের দায় থেকে অব্যাহতি পেতে পারেন যদি এই কাজটা আপনি কিভাবে করেছেন? সরল বিশ্বাসে। কিন্তু যদি আইনগত ভুল হয় তাহলে আপনি সরল বিশ্বাস থাকলেও অব্যাহতি। আমাদের এই দণ্ডবিধির ৭৬ এবং ৭৯ ধারায় এই দুইটা ধারায় আইনগত ভুল না বরং ঘটনাগত ভুলের পরিণতি সম্পর্কে আলোচনা করছে। তো আমরা একটু পড়ি, দেখেন। প্রথমে আসে মিস্টেক বা ভুল ৭৬ এবং ৭৯। দণ্ডবিধি ৭৬ এবং ৭৯ ধারা আইনের সাধারণ নীতি স্বীকৃতি দিয়েছে, গোল দিবেন, ঘটনার অজ্ঞতা, আন্ডারলাইন করবেন, অব্যাহতির অজুহাত হতে পারে কিন্তু আইনের অজ্ঞতা কোনো অজুহাত নয়। ইংরেজি টার্মটা দেখেন, ইগনোরেন্স অফ ফ্যাক্ট ইজ এক্সকিউজেবল বাট ইগনোরেন্স অফ ল ইজ নট এক্সকিউজেবল। যার ল্যাটিন ম্যাক্সিম হলো ইগনোরেন্সিয়া ফ্যাক্টি এক্সকিউজাট, ইগনোরেন্সিয়া জুরিস নন এক্সকিউজাট। এটা যারা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট, বার কাউন্সিলের জন্য ল্যাটিন টার্ম নট ইম্পর্টেন্ট। তো পরীক্ষায় প্রশ্ন আসবে যে ঘটনাগত, বার কাউন্সিলে যে ধরনের প্রশ্ন লিখিততে আসতে পারে এই ধরনের, যে ঘটনাগত অজ্ঞতা অব্যাহতির অজুহাত হতে পারে কিন্তু আইনগত অজ্ঞতা অব্যাহতির অজুহাত হবে না, দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা উল্লেখে আলোচনা করুন। তো যাই হোক, দেখেন ভুল দুই প্রকার, একটা হলো ঘটনাগত ভুল মিস্টেক অফ ফ্যাক্ট, আর একটা হলো আইনগত ভুল মিস্টেক অফ ল। তো আমরা চলে আসি, প্রথমে আসি আমরা ৭৬ ধারায়, ঘটনাগত ভুল বা মিস্টেক অফ ফ্যাক্ট। দাঁড়ান, এক লোক জয়েন করবে, এক নতুন স্টুডেন্ট। দেখেন, ঘটনাগত ভুল বা মিস্টেক অফ ফ্যাক্ট হলো অঘটনজনিত কোনো ভুল, এটা গোল দিবেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোনো ভুল না। মানে এই ঘটনাগত ভুল কখনোই পূর্ব পরিকল্পনা অনুযায়ী করা হয় না, আর যদি পূর্ব পরিকল্পনা অনুযায়ী করেন তাহলে তো আপনি অব্যাহতি পাবেন না। ৭৬ ধারায় বলা হয়েছে কোনো কিছু অপরাধ না যা সম্পাদিত হয় এমন ব্যক্তি দ্বারা যে আইনগত ভুলের কারণে নয় বরং, আন্ডারলাইন করবেন, ঘটনাগত ভুলের কারণে, গোল দিবেন সরল বিশ্বাসে। কি ভুল করছে? ঘটনাগত ভুল। কিভাবে? সরল বিশ্বাসে নিজেকে কাজটি করতে, গোল দিবেন, আইন বলে বাধ্য বলে বিশ্বাস করে। আইন বলে বাধ্য, আইন বলে বাধ্য। তাহলে এখানে ৭৬ ধারার মূল কথা, এই জায়গা যাই লেখা থাক না কেন আমার কথা শুনেন, যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে ঘটনাগত ভুল করে নিজেকে আইন দ্বারা বাধ্য বলে, মানে একজন ব্যক্তি একটা ঘটনাগত ভুল করছে, ওই ভুলটা কেন করছে? নিজেরা আইন দ্বারা বাধ্য বলে। এখন আইন দ্বারা বাধ্য কখন হয়? পুলিশ যখন ধরেন কোর্ট ওয়ারেন্ট দিতে, তাহলে এই ওয়ারেন্ট কার্যকর করার দায়িত্ব কার? পুলিশ। পুলিশ এটা করতে কি বাধ্য। তো এখন এই নির্মল্যে, আমাদের নির্মল্যে ধরতে গিয়ে আর এক নির্মল্যে ধরে নিয়ে আসছে, ওই যে আর এক নির্মল আছে না কোর্টে, নির্মল্যে মিলে গেছে, ওই নির্মল্যে ধরে নিয়ে আসছে। এখন পুলিশ ভাবছে যে এই নির্মল হলো সেই নির্মল, কিন্তু পুলিশ তো ঘটনাগত ভুল করছে। এখন ওই নির্মল যদি ভবিষ্যতে পুলিশের বিরুদ্ধে মামলা করে যে আপনি আর একজনের ধরতে গিয়ে আমারে কেন ধরে নিছেন, তাহলে পুলিশের জন্য ঢাল হয়ে দাঁড়াবে কত ধারা? ৭৬ ধারা। পুলিশ বলবে যে আমি ঘটনাগত ভুল করছি আর আমি এই ভুলটা করছি সরল বিশ্বাসে এবং আইন দ্বারা কি বাধ্য বলে, সো আমি অব্যাহতি পাওয়ার হকদার। কত ধারায়? ৭৬। এই যে দেখেন, পুলিশ একে ধরেন আরিফ বিথিকা, আরিফকে বিথিকা মনে করে, সরি এটা হয় না, আরিফকে বদরুল মনে করে সরল বিশ্বাসে আরিফকে গ্রেফতার করে, মানে অ্যাকচুয়ালি গ্রেফতার করতে গেছে বদরুল্লে, কারে? বদরুল্লে, কিন্তু পুলিশ ধরে নিয়ে আসছে কারে? আরিফকে।
এটা মিস্টেক অফ ফ্যাক্ট বা ঘটনাগত ভুল, এটা কোনো অপরাধ বলে গণ্য হবে না। ঘটনার অজ্ঞতা বা ঘটনা জানি না ফৌজদারি দায় হতে অব্যাহতির অজুহাত হতে পারে। ইগনোরেন্স অফ ফ্যাক্ট ইজ এক্সকিউজেবল। আপনি যদি বুদ্ধিমান হন, টেকনিক্যালি যদি পড়ালেখা করেন, তাহলে এই ৭৬ দ্বারা এই জায়গায় শেষ। এই জায়গা থেকেই আপনার মনে রাখতে হবে, লিখিত পরীক্ষার সময় এইভাবে লিখতে হবে যে যদি কোনো ব্যক্তি নিজেকে আইন দ্বারা বাধ্য বলে সরল বিশ্বাসে ঘটনাগত ভুল করে, তাহলে সে উক্ত ফৌজদারি দায় হতে অব্যাহতি পেতে পারে। কত ধারায়? দণ্ডবিধি ৭৬ ধারায়। নিজের ভাষায় একটি উদাহরণ দিয়ে দিবেন যে অমুকরে গ্রেফতার করতে গিয়ে তমুকরে ধরে নিয়ে আসছে, পুলিশ অব্যাহতি পাবে এত ধারায়। বুঝছেন? এবার আমাদের এখানে বলছে আইনগত ভুল। আইনগত ভুল যদি আমি বলছি যে আইনগত ভুল যদি বলেন স্যার আইনগত ভুল কি, মানে আইনে সরাসরি যা আছে সেটার ব্যত্যয় ঘটাইয়া কোনো কাজ করছেন। আইনগত ভুল বা মিস্টেক অফ ল অর্থ হলো প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিদ্যমান আইন বা অন্যভাবে কোনো আইন সম্পর্কে ভুল ধারণা বা একই সাথে আইন কি সেই সম্পর্কে ভুল ধারণা। আইন জানি না, আন্ডারলাইন করেন, আইন জানি না, এই কারণে কোনো ব্যক্তি ফৌজদারি দায় হতে অব্যাহতি পেতে পারে না। কারণ আইন জানি না এটা ফৌজদারি দায় হতে অব্যাহতি পাওয়ার কোনো অজুহাত হতে পারে। ইগনোরেন্স অফ ল ইজ নট এক্সকিউজ। আইন আপনাকে অবশ্যই কি জানতে হবে। আইন যদি না জানেন, যতই সরল বিশ্বাসে করেন না কেন, আপনি কিন্তু কোনো পাবেন না। এবার আমরা বইয়ের যে ৭৯ ধারাটা আছে দেখেন, এখানে যে শর্ত সমূহ ৭৬ এবং ৭৯ ধারার মধ্যে পার্থক্য দেখছেন। তারপরে ১ নম্বরে ৭৬ ধারা বলছে, ৭৬ ধারা পরে পড়বো, আগে ৭৯-তে আসেন। ৭৯ ধারা প্রযোজ্য হবে, পাইছেন? ৭৯ ধারা প্রযোজ্য হবে যদি কোনো ব্যক্তি নিজেকে গোল দিবেন আইন দ্বারা সমর্থিত বলে মনে করে। আগেরটা ৭৬ ছিল ৭৯, আইন দ্বারা কি, ওই যে ২ নাম্বার রোমান হরফে ২ নাম্বার দেখেন, সংক্ষিপ্তে মনে রাখনের আগে, পাইছেন? যদি কোনো ব্যক্তি নিজেকে আইন দ্বারা সমর্থিত বলে মনে করে, আন্ডারলাইন করবেন সরল বিশ্বাসে, আর ইংরেজিটা অবশ্যই জাস্টিফাইড বাই ল। সমর্থিত বলে মনে করেন, ইংরেজি আছে জাস্টিফাইড বাই ল, কোনো কাজ করে তাহলে তা অপরাধ বলে গণ্য হবে। ৭৬ এবং ৭৯ ধারার মধ্যে মিল আছে অমিল আছে। ৭৬, ৭৯ দুই ধারাই ঘটনাগত ভুল, দুই ধারাই সরল বিশ্বাসে, তবে অমিল হলো ৭৬ কাজটা করছে আইন বলে বাধ্য বলে, আর ৭৯ কাজ করছে আইন দ্বারা সমর্থিত বলে। হ্যাঁ, সরল বিশ্বাস সব জায়গায় আছে। আমার সাধারণ ব্যতিক্রম মানে হলো সরল বিশ্বাসের খেলা। সরল বিশ্বাস না থাকলে তো আমি সাধারণ ব্যতিক্রমের সুবিধা পাবো না। তো যদি বলেন স্যার আইন দ্বারা সমর্থিত আর আইন দ্বারা বাধ্য, এই কথাটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো যে ওই যে গতবারের উদাহরণ দিলাম যে পুলিশ ওয়ারেন্ট কায়েম করা, পুলিশ ওয়ারেন্ট কায়েম করতে কি বাধ্য, আইন দ্বারা বাধ্য। কিন্তু আমি আপনি সাধারণ ব্যক্তি, আমাদের সামনে যদি কোনো অপরাধ ঘটে তাহলে আমরা তাদেরকে গ্রেফতার করতে পারি কিন্তু করতে বাধ্য না। বুঝছেন? আমাদের ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারায় বলা হয়েছে যে সাধারণ ব্যক্তির সামনেও যদি অপরাধটা ঘটে এবং সেই অপরাধটা যদি হয় আমলযোগ্য এবং জামিন দুইটা, কি কি আমলযোগ্য আর জামিন অযোগ্য। আর একটা আছে ঘোষিত অপরাধী। ফৌজদারি কার্যবিধি তো মাথায় টাটকা থাকার কথা। একটা হলো ঘোষিত অপরাধী আর একটা হলো আমলযোগ্য জামিন অযোগ্য। এই দুইটা ক্ষেত্রে আমরা গ্রেফতার করতে পারি। এখন ধরেন সেম উদাহরণ আবার দেই যে বাস্তব উদাহরণ দেই। ধরেন আব্দুল মানে যে হাদি সাহেব মারা গেছেন, এখন উনার যে হত্যাকারী তারে কি ৫০ লাখ টাকা না কতটা লাখ টাকা যেন কি করছে না, ঘোষিত অপরাধী মানে অপরাধী হিসেবে ঘোষণা করছে। এখন ধরেন এই নির্মলের সামনে মনে হলো যে এই হলো হাদির হত্যাকারী, ও তো ওরে ৫০ লাখ টাকার জন্য ওরে ধরে এই নিকটস্থ থানায় নিয়ে গেছে। কারণ নির্মল আইনের স্টুডেন্ট, নির্মল জানে ৫৯ ধারে ওনার ক্ষমতা আছে ঘোষিত অপরাধী। এখন থানায় যে জানা গেল যে নির্মল যারা গ্রেফতার করে নিয়ে গেছে এই ব্যক্তি সেই ব্যক্তি না, তাহলে নির্মল বলতে পারে যে আমি অব্যাহতি পাবো কত দ্বারাই ৭৯ দ্বারাই। কেন? আমি নিজেকে আইন দ্বারা কি ভাবছিলাম, সমর্থিত বলে মনে করছিলাম। আর এর আগে যে উদাহরণগুলো সবসময় দিয়ে আসছি বা বইয়ের যে উদাহরণ আছে, ধরেন নির্মল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এমন সময় দেখলেন যে একজন আর একজনকে খুন করতেছে। তো নির্মল যে খুন করছে তারে ধরে থানায় নিয়ে গেছে। থানায় নেওয়ার পরে ওই লোক বলতেছে যে খুন তো আমি করতাম না, ওরে যদি খুন না করতাম তাহলে আমি এতক্ষণ লাশ হয়ে
থাকতাম, মানে আমি এই কাজটা করছি আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে। সো আমি কোনো অপরাধ করি নাই। নির্মল, আপনি আমাকে ধরে এনে অপরাধ করেছেন। সো নির্মল বলবে যে আমিও কোনো অপরাধ করি নাই, আমিও অব্যাহতি পাবো কত দ্বারাই? 79 দ্বারাই। বলবেন যে আসলে আমরা ব্যতিক্রম ভাইরা ভাই, তুমিও ব্যতিক্রমের সুবিধা পাবা, আমিও ব্যতিক্রমের সুবিধা পাবো। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা আমার মনে রাখতে হবে, 76-এ আইন দ্বারা বাধ্য বলে কাজটা করছে, আর 79-তে করছে কি? আইন দ্বারা সমর্থিত বলে। এই আইন দ্বারা বাধ্য বলে বাউন্ড বাই ল, আর আইন দ্বারা সমর্থিত বলে জাস্টিফাইড বাই ল। তো দেখেন, আইন বলে বাধ্য এবং আইন দ্বারা সমর্থিত এর মধ্যে পার্থক্য হলো, আইন বলে বাধ্যর ক্ষেত্রে কোনো ব্যক্তি কার্যটি করতে আইন দ্বারা বাধ্য থাকে, অন্যদিকে আইন দ্বারা সমর্থিত এর ক্ষেত্রে কোনো ব্যক্তি কার্যটি করতে আইন অনুসারে বাধ্য না, কিন্তু কার্যটি করলে আইন তাকে কি দিবে? সমর্থন দিবে। বুঝছেন? সংক্ষেপে মনে রাখুন, 76 এবং 79 ধারায় ঘটনাগত অজ্ঞতা বা ভুল ফৌজদারি দায় হতে অব্যাহতি পাওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করা যেতে পারে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ঘটনাগত অজ্ঞতা ফৌজদারি দায় হতে অব্যাহতির কারণ হতে পারে, এটা দণ্ডবিধির কত কত ধারায় প্রতিফলিত হয়েছে? 76 আর 79। কিন্তু আইনের অজ্ঞতা ফৌজদারি দায় হতে অব্যাহতির কোনো অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না। তো আমরা যদি সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন, দণ্ডবিধির অধীন কত থেকে কত ধারা পর্যন্ত ফৌজদারি অপরাধের সাধারণ ব্যতিক্রম আলোচনা করা হয়েছে? কত ধারা? 76 থেকে 106 ধারা। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো আছে কষ্ট করে পড়ে ফেলবেন। আমি 7 নম্বর প্রশ্নটা একটু পড়ি, দেখেন। এই ধরনের প্রশ্নই এসে থাকে সরাসরি। একজন সৈনিক তার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে জনতার উপর গুলি চালায়। সৈনিক তো তার উপরস্থ কর্মকর্তার আদেশ মানতে বাধ্য, তাতে কে মারা গেল এটা তার দেখার বিষয় না। এতে করে 5 জন ব্যক্তি গুরুতরভাবে জখম হয়। কোন ধরনের অপরাধ করেছে? কি বলেন? কোন অপরাধ করেনি। ধরেন 5ই আগস্টের আগে যদি অনেক পুলিশ মারা গেছে, অনেক পুলিশের বিরুদ্ধে মামলা হবে। যদি কোনো সৈনিকের বিরুদ্ধে মামলা হয়, ধরেন কনস্টেবল বা যারা অন্য জনের কমান্ড প্রতিপালন করে, এরা কিন্তু সব এই 76 দ্বারাই অব্যাহতি পাবে একটা সময় বিচারে গিয়ে। কেন জানেন? কারণ তারা এই কাজটা উপরস্থ কর্মকর্তার আদেশে এই কাজটা আমি করছি। এ জায়গায় আমার কিছু বলার ছিল না, আমি ছিলাম আইন দ্বারা কি বাধ্য, এবং কাজটা করছি কিভাবে? সরল বিশ্বাস। তো এই জায়গায় সে কোনো অপরাধ কি বলেন করে নাই। কত ধারার সুবিধা পাবে? মানে কত ধারার? 76 ধারায়। 8 নাম্বারটা ইম্পর্টেন্ট, যে একজনের ধরতে গিয়ে আরেকজনের ধরে নিয়ে আসছে, এটা ইম্পর্টেন্ট। 9 নাম্বারটা দেখেন, 9 নাম্বারটা পড়ি। আরিফ জামানকে দেখেছে এমন একটি কার্য সম্পাদন করতে যা আরিফের নিকট খুন বলে মনে হয়। মানে আরিফ রাস্তায় হেঁটে যাচ্ছিল, ধরেন জামানকে দেখছে এমন একটা কাজ করতে, আরিফের কাছে মনে হয়েছে যে জামান খুন করছে। আইন কোনো খুনিকে গ্রেফতার করার জন্য যে সকল ক্ষমতা কোনো ব্যক্তিকে দিয়েছে, আরিফ সরল বিশ্বাসে তার নিজস্ব বিবেচনায় উক্ত ক্ষমতা প্রয়োগ করে জামানকে গ্রেফতার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হাজির করার জন্য। মানে সে জামানকে যথাযথ গ্রেফতার করে যথাযথ কর্তৃপক্ষের কাছে ধরেন কি নিয়ে গেছে। তো এই ক্ষেত্রে প্রশ্নে যে কথাটা বলে নাই, এটা এখানে একটু সবসময় একজনের লেখাই একটা লাইন লেখেন, যে যদিও জামান উক্ত কাজটি করেছিল আত্মরক্ষার অধিকার প্রয়োগে। একটু লিখতে পারেন, যদিও জামান উক্ত কাজটি করেছিল আত্মরক্ষার অধিকার প্রয়োগে। যদিও জামান উক্ত কাজটি করেছিল আত্মরক্ষার অধিকার প্রয়োগে। আত্মরক্ষার অধিকার প্রয়োগে, তাহলে এটা কি হবে বলেন? কারণ সে তো থানায় গিয়ে বলবে যে আমি যদিও আরিফ দেখছে যে আমি খুন করছি, বাট অ্যাকচুয়ালি আমি খুন করি নাই, আমি কাজটা করছিলাম কি আত্মরক্ষার অধিকার প্রয়োগে, আমার এখানে কোনো অপরাধ হয় নাই। তাহলে এই জায়গায় আরিফ অব্যাহতি পাবে কততে বলেন? 79-তে। যে গ্রেফতার করে নিয়ে গেছে সে তো 79। আর জামান যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, এটা আমরা সামনে গিয়ে পড়বো, সেও অব্যাহতি পাবে, সেও জেনারেল এক্সেপশনের সুবিধাই পাবে। তো 76 এবং 79 নিয়ে আপনাদের কোনো সংশয় আছে কিনা বলেন, যারা এই মুহূর্তে আছেন?
স্যার এদিকে আরিফ যে জামানকে গ্রেপ্তার করছে, আরিফ তো আইন দ্বারা সমর্থিত বলে গ্রেপ্তার করছে, ঠিক আছে? আপনি কি লিডিং কোশ্চেন করেন নাকি প্রশ্ন করেন, কোনটা? জবানবন্দি আর পুনঃজবানবন্দির সময় আদালতের অনুমতি ব্যতীত লিডিং কোশ্চেন করা যাবে না, তবে তিনটা ক্ষেত্রে যাবে। কি কি? ইন্টারডিক্টরি, আনডিসপুটেড, আর matters that have been sufficiently proved. হ্যাঁ নির্মল সাহেব আপনি সঠিক। দেখেন এই মিলন ৭৬ ধারায় কি আছে আর আর ৭৯ ধারা হলো তানমিন। ৭৬ মিলনের ভাগে, ৭৯ তানমিনের ভাগে, বলেন। হুম আবার বলেন। হ্যাঁ কি ভুল করছে? ঘটনা তো ভুল, সরল বিশ্বাসে, তাহলে সে অপরাধী অব্যাহতি পাবে ৭৬ ধারায়। আর তানমিন সাহেব বলেন কি জাস্টিফাইড বাই ল, কি ব্যাখ্যা দেন। বলেন, পারবেন ইনশাল্লাহ, বুঝাইছি যেভাবে ওইভাবে বলেন। এটা তো ৭৬, পুলিশের ক্ষেত্রে তো ৭৬, কারণ সে আইন দ্বারা কি ছিল, বাধ্য ছিল। আপনার উদাহরণ দেন, আপনি বলবেন যে আমি আমার গাছের পেয়ার কদবেল ভাবে আর পারছি, কিন্তু এটা যে অন্য জনের গাছ আমি বুঝতে পারি নাই, রাতের বেলা টের পাই নাই। দেখেন আমরা চলে আসি বিচারকের কার্য, জুডিশিয়াল অ্যাক্ট। জুডিশিয়াল অ্যাক্ট কে নোট করছেন? ৭৭ ধারা বিচার কার্য সম্পাদনকারী বিচারকের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমে আমরা ৭৭ ধারায় চলে আসি। দেখেন ৭৭ ধারার অধীন বল দিবেন বিচারকের কার্য ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। আপনি যখন কোন বিচারকের বিরুদ্ধে, তিনি যখন বিচার কার্য পরিচালনা করেছে, যখন তার বিরুদ্ধে কোনো মামলা করবেন, তখন ধরেন এইভাবে বলবে যে আপনি বিদ্বেষপ্রসূত ভাবে রায় দিছে, খালি খালি কারাদণ্ড দিছে, খালি খালি জরিমানা করছে, খালি খালি তার বিচার করছে, তখন বিচারকের ঢাল হয়ে দাঁড়াবে হচ্ছে ৭৭ ধারা। বিচারক যদি বলে যে আমি যখন বিচার কার্য পরিচালনা করেছিলাম তখন সরল বিশ্বাসে বিশ্বাস করেছিলাম যেটা আমার এখতিয়ারভুক্ত, তো যেহেতু আমি সরল বিশ্বাসে কাজটা করছি, সো আমি আইন ফৌজদারি দায় হতে অব্যাহতি পাওয়ার হকদার। কত ধারা? ৭৭ ধারা। তবে অবশ্যই বিচারক যদি কোন তার অফিসিয়াল দায়িত্ব ছাড়া অন্য কোনো অপরাধ করে, তাহলে কিন্তু সে ৭৭ ধারার সুবিধা পাবে না। ধরেন বিচারকের ওয়াইফ যৌতুকের মামলা করছে, ৭৭ ধারার সুবিধা পাবে না। এখন আপনারা আবার কেউ বলেন না স্যার অফিস আওয়ারে যৌতুক চাইছে, দেখেন। আচ্ছা দেখেন, তাহলে বিচারক বিচারিক কার্য সম্পাদন করলে এমন কার্যটি করে এবং আইনে প্রদত্ত ক্ষমতা বলে কার্যটি সম্পাদন করে, মানে সে ভাবছে যে এই ক্ষমতা আইন তাকে দিয়েছে, এমন ক্ষমতা আইন দ্বারা তাকে দেওয়া হয়েছে বলে সরল বিশ্বাসে বিশ্বাস করে। যেমন কোন বিচারক আইনের ভুল পাঠ করে মনে করে যে কোনো একটি বিষয় তার এখতিয়ারাধীন, এই বিশ্বাসে সে একটা আদেশ প্রদান করে, কিন্তু আদেশের জন্য সে কি হবে না, দায়ী হবে না। আমরা ফৌজদারি কার্যবিধিতে ওই যে ৫২৯ আর ৫৩০ ধারা পড়ছি, আপনাদের মনে আছে যে কোন কোন ভুল করলে সেই ভুলগুলো বাতিল হবে না, আর কোন কোন ভুল করলে ভুলগুলো বাতিল হবে। ওই ২৯-৩০-এ ৯টা আর ১৮টা, মোট ২৭টা আছে। এই ২৭টা ভুলের ক্ষেত্রে যদি আপনি ওই বিচারকের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করে যে আপনি এই ভুল কেন করলেন, ক্ষতিগ্রস্ত তো একজন হয়েছে, তাহলে বিচারকের ঢাল হিসেবে কাজ করবে কত ধারা? ৭৭ ধারা। যে বিচারকের ধরেন ক্রোক করার ক্ষমতা নাই, উনি ক্রোক করছে, আমলে নেওয়ার ক্ষমতা নাই, আমলে নিছে, কবর থেকে লাশ উত্তোলনের ক্ষমতা নাই, লাশ উত্তোলন করছে, তাহলে উনি যদি বলে যে আমি সরল বিশ্বাসে কাজটা করছি, তাহলে অব্যাহতি পাবে ৭৭ ধারায়। চলে আসে ৭৮। এই জেনারেল এক্সেপশন মনে রাখার সহজ পদ্ধতি হলো প্রতিটার সাথে সাথে ওই কিওয়ার্ড আছে। কিওয়ার্ড মানে ধরেন ৭৬-এ মনে রাখবো আইন দ্বারা বাধ্য, ৭৯-তে মনে রাখবো আইন দ্বারা সমর্থিত, ৭৭-এ মনে রাখবো বিচারকের কার্য। দেখেন ৭৮-এ চলে আসি। ৭৮ ধারার ক্ষেত্রে অপরাধ সম্ভব। ৭৮ ধারা অনুযায়ী আদালতের আদেশ অনুসারে
কে আদেশ দিছে? আদালত। আদালতের আদেশ অনুসারে কার্য সম্পাদনকারী কোন কর্মকর্তার কার্য বললেন, আদালতের আদেশ অনুসারে কার্য সম্পাদনকারী কোন কি কর্মকর্তার কার্য ফৌজদারি দায় হতে অব্যাহতি পেতে পারে। ধরেন আদালত একটা আদেশ দিছে, এখন আদালতের আদেশ অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তি সেই দায়িত্ব সে পালন করছে। পরে যদি জানা যায় যে আদালতের এই দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু ওই লোক তো ধরেন আদালতের ফাঁসি দেওয়ার ক্ষমতা নাই, আদালত ফাঁসি দিছে, শাহজাহান জল্লাদ ফাঁসি কার্যকর করেও ফেলছে, পরে জানা গেল যে ফাঁসি দেওয়ার ক্ষমতা নাই, তাহলে আদালত যে বিচারক তিনি অব্যাহতি পাবে ৭৭-এ, আর জল্লাদ অব্যাহতি পাবে কততে? ৭৮-এ। এই দেখেন, তিনি কার্যটি আদালতের আদেশ অনুযায়ী সম্পাদন করে এবং যখন আদেশটি বলবৎ ছিল শুধুমাত্র উক্ত সময়ে কার্যটি সম্পাদন করে। এই আদেশ দিতে আন্ডারলাইন করবেন, আদালতের এখতিয়ার ছিল কি ছিল না তা বিবেচ্য না, কিন্তু যে কর্মকর্তা কার্যটি সম্পাদন করেছে সে সরল বিশ্বাস করে আদালতের এমন এখতিয়ার ছিল। বুঝছেন? যেমন বিচারকের আদেশ অনুযায়ী জল্লাদ কোন দণ্ডিত ব্যক্তির ফাঁসি কার্যকর করলে জল্লাদের এমন কার্য অপরাধ হবে না। তাহলে ৭৭ আর ৭৮-এর মধ্যে মূল পার্থক্য যদি দেখেন, ৭৭-এ অব্যাহতি পাচ্ছে স্বয়ং বিচারক, আর ৭৮-এ অব্যাহতি পাচ্ছে বিচারকের আদেশ অনুসারে যদি কেউ কোনো কাজ করে থাকে সে। আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি। দেখেন, একজন একটু পড়াশোনা করবেন, মানে একটু পড়াশোনা করলে এগুলো কোনো ব্যাপার না, একজন বিচারকের সরল বিশ্বাসে সম্পাদিত বিচারিক কার্য অপরাধের অন্তর্ভুক্ত নয়। মানে বিচারক যদি সরল বিশ্বাসে কোনো কাজ করে সেটা অপরাধ নয়। কত ধারায় বলছে? ৭৭ ধারায়। সেলফ প্র্যাকটিসের ৪ নাম্বার প্রশ্নটা দেখেন, এ একজন জল্লাদ যে আদালতের আদেশ অনুযায়ী কোনো কয়েদিকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে, এই ক্ষেত্রে এ দণ্ড হতে কোন ধারায় ফৌজদারি দায়িত্ব অব্যাহতি পাবে? কত ধারায়? ৭৮ ধারায়। চলে আসি আমরা ধারা ৮০, দুর্ঘটনাজনিত কার্য। দেখেন, যাদের বইতে নাই ওই যে যতটুকু আছে প্রশ্ন থাকলে অতটুকু মনে থাকলেই হবে। দুর্ঘটনাজনিত কার্য হলো যে আইনানুগ দায়িত্ব সম্পাদনকালে, মানে আপনি একটা আইনগত দায়িত্ব পালন করতেছেন, সম্পাদনকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় যেখানে আপনার কোনো অবহেলা ছিল না, তাহলে আপনি অব্যাহতি পাবেন ৮০ টাকা। অনেক উদাহরণ দেওয়া যায়। ধরেন এইভাবে বলা যায় যে কুড়াল দিয়ে কাঠ কাটতেছিল, এখন হঠাৎ কুড়ালের মাথা উঠে গিয়ে পাশে দাঁড়ানো একজন আহত বা নিহত হয়, এখন কাঠুরিয়া কি দায়ী হবে কিনা? হতেও পারে, নাও হতে পারে। যদি তার কোনো অবহেলা থাকে তাহলে সে দায়ী হবে, আর যে সে যদি যথাযথ সতর্কতা অবলম্বন করে তাহলে দায়ী হবে না। ঢাকা শহরে এই 2 দিন আগেও আপনার ওই যে রড পরে একজনের মাথা দিয়ে ঝুঁকে বের হয়ে গেছে, তারপরে ফার্ম গেটে ওই যে ওভার ফ্লাইওভার থেকে একটা জিনিস পড়ে জায়গায় শেষ হয়ে গেছে। তাহলে এই সকল ক্ষেত্রে দেখতে হবে যে যখন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হবে, সে যদি দেখাইতে পারে যে তাদের কোনো অবহেলা ছিল না তাহলে তারা ৮০ ধারায় অব্যাহতি পাবে, আর যদি দেখায় যে তাদের অবহেলা ছিল তাহলে কিন্তু তারা অব্যাহতি পাবে না। একজন বাস ড্রাইভার, তিনি ড্রাইভিং করে বাস নিয়ে যাচ্ছে, গতিসীমা ৮০, উনি ৮০-র নিচেই আছে এবং ওনার কোনো মানে বেআইনি ভাবে চালাচ্ছে না। হঠাৎ করে ধরেন একটা লোক ওনার সামনে চলে আসছে এবং বাসের নিচে পড়ে মারা গেছে। তো এখন বাস ড্রাইভারের বিরুদ্ধে মামলা হবে, এটা অবশ্যই হবে, এবং উনি যদি দেখাইতে পারে সিসিটিভি ফুটেজ বর্ণনা দিয়ে যে আমার গতিসীমা এত নিচে ছিল, আমি এখানে কোনো মানে বেপরোয়া ভাবে গাড়ি চালাইনি, তাহলে উনি অব্যাহতি পাওয়ার হকদার। কত ধারায়? ৮০ ধারায়। বুঝতে পারছেন? এই যে দেখেন, দণ্ডবিধির ৮০ ধারা অনুসারে বৈধ কাজ করতে গিয়ে দুর্ঘটনা কোনো অপরাধ না। ৮০ ধারা অনুসারে কোনো কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না যে ক্ষেত্রে কার্যটি দুর্ঘটনাজনিত বা দুর্ভাগ্যক্রমে হয়। দেখছেন, কোন প্রকার অপরাধমূলক অভিপ্রায় বা জ্ঞান ব্যতীত করতে। এই যে কাজটা হয়েছে এখানে কি থাকবে না? কোনো অপরাধমূলক অভিপ্রায় বা জ্ঞান থাকবে না। কার্যটি যথাযথ যত্ন সতর্কতা অবলম্বন করে করা হয়েছে, যথাযথ যত্ন ও সতর্কতা, এবং কার্যটি আইনত হয়েছে বা আইনগত পদ্ধতিতে বা পন্থায় কার্যটি হয়েছে। তো এখানে আমরা একটা প্রশ্ন পড়ে নামাজে চলে যাই।
দেখেন, এক্স একটি কুঠার নিয়ে কাজ করা অবস্থায় কুঠারের মাথা উড়ে যায় এবং পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে নিহত করে। এক্স এর পক্ষ থেকে যথাযথ সতর্কতার কোনো অভাব ছিল না। প্রশ্নে বলেই দিছে যে এক্স এর তরফ থেকে যথাযথ সতর্কতার কোনো অভাব ছিল না। যেহেতু এক্স যথেষ্ট সতর্কতা অবলম্বনে এবং ওয়াই কে নিহত করার কোনো প্রকার উপব্রতমূলক অভিপ্রায় বা জ্ঞান ব্যতীত কার্যটি করেছে, সেহেতু এটা একটি দুর্ঘটনাজনিত কার্য এবং এই কারণে এটা কোনো কি অপরাধ না। বাট এটা তার যে কোনো অবহেলা ছিল না বা তার যে সতর্কতার অভাব ছিল না, এটা কাকে প্রমাণ করতে হবে? ওই এক্স কেই প্রমাণ করতে হবে। তাহলে বিরতিতে যাওয়ার আগে আমরা দেখি, দেখেন ৭৬ বলছে সরল বিশ্বাসে আইন দ্বারা বাধ্য হয়ে ঘটনাগত ভুল। ৭৯ বলছে সরল বিশ্বাসে ঘটনাগত ভুল করতে আইনগতভাবে সমর্থিত হয়। ৭৭ বিচারকের কার্য। ৭৮ আদালতের নির্দেশ অনুসারে কোনো কর্মকর্তার কার্য নাকি। আর ৮০ হলো আইনানুগ দায়িত্ব সম্পাদনকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেখানে যদি কোনো অবহেলা বা সতর্কতার অভাব না থাকে, তাহলে অব্যাহতি পাবে কত ধারায়? ধন্যবাদ। আমরা নামাজ শেষে শুরু করবো ইনশাআল্লাহ। তো আমরা বিগত বছরের ১ নম্বর প্রশ্নটা ২০২৩ সালের ১৬ বিজিএস পরীক্ষায় এসেছিল যে নিম্নের কোন ক্ষেত্রে কোনো অপরাধ সংঘটিত হয়নি। তো এখানকার উত্তর ছিল হলো অসতর্কতা হেতু কুড়ালের মাথা উড়ে নিকটস্থ ব্যক্তিকে আহত করা। তো এই প্রশ্নে অ্যাকচুয়ালি ভুল আছে কেন? যদি আমরা একটু পরে জিজ্ঞেস করতে যে কোন ক্ষেত্রে অপরাধ হয়নি, তো ক কে গ্রেফতার করার জন্য আদিষ্ট হলো, ভুলক্রমে ক মনে করে খ কে গ্রেফতার করে, এই জায়গাও হয় নাই। সৈনিক তার ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তা আদেশ করবে আইনের নির্দেশ মোতাবেক জনতার পর গুলি চালায়, এই জায়গাও হয় নাই। মৃত্যুর সম্ভাবনা আছে জেনেও ডাক্তার সৎবিশ্বাসে রোগীর অনুমতি ছাড়া অস্ত্রোপচার করায় রোগী মারা গেল, এই জায়গাও হয়নি। তাইলে উত্তর, প্রশ্ন অনুসারে উত্তর হয় ক, গ আর ঘ। আর প্রশ্নটা যদি এরকম হতো যে নিম্নের কোন ক্ষেত্রে অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে উত্তর হতো খ, অসতর্কতা হেতু কুড়ালের মাথা উড়ে গিয়ে নিকটস্থ ব্যক্তিকে কি করা? আহত করা। হ্যাঁ, আচ্ছা, তার মানে প্রশ্নটা ভুল আছে। প্রশ্ন অনুসারে উত্তর হবে ৩টা, আর হয়নি, লাস্টে হয়নিটা যদি না থাকে তাহলে উত্তর হবে খ। ৮১ ধারাটা একটু লিখতে হবে, সবাই লেখেন, যার লেখা না একটু লেখেন। লেখেন, লেখেন ধারা ৮১। বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য সরল বিশ্বাসে নিরুপায় হয়ে ক্ষুদ্রতর ক্ষতি করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য সরল বিশ্বাসে নিরুপায় হয়ে ক্ষুদ্রতর ক্ষতি করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। দাঁড়ি, যেমন জাহাজের ক্যাপ্টেন নিরুপায় হয়ে নোঙর তোলার সময় বেশি যাত্রী সম্পন্ন নৌকার থেকে কম যাত্রী সম্পন্ন নৌকার ক্ষতি করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আপনি দাঁড়ি শেষ। বাস্তবে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন
যে আপনার আসলে কিছু করার নাই, আপনার কোনো ত্রুটি ছিল না, কিন্তু আপনার বাস, আপনি ড্রাইভার চালাচ্ছে, এখন বাস থামানোর জন্য হয় ডানে যাওয়া দরকার, নাইলে বামে যাওয়া দরকার। কিন্তু ডানে আছে একটা ছোট ভ্যান, যাতে 2 জন যাত্রী আছে, আর বামে আছে ধরেন একটা লেগুনা, যাতে 20 জন যাত্রী আছে। এখন বাস ড্রাইভারের এখানে কোনো ত্রুটি নেই, তিনি সরল বিশ্বাসেই গাড়ি চালায় আসতেছেন। তো এই ক্ষেত্রে উনি যদি ওই 20 জনকে বাঁচানোর জন্য 2 জনের ক্ষতি করেন, তাহলে বাস ড্রাইভার অব্যাহতি পাবেন কত ধারায়? 81 ধারায়। তাহলে অবশ্যই বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য ক্ষুদ্রতর ক্ষতি করতেন কিভাবে? নিরুপায় হয়ে, উভয় সংকটে পড়ে এবং সরল বিশ্বাসে, তাহলে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 81 ধারা। চলে আসেন শিশুর কার্য, 82 থেকে 83। আমরা যদি 82 এবং 83 ধারা দেখি, ধারা 82 এবং 83, শিশুর বয়স, কার্য, অপরাধ, এজ, অ্যাক্ট এন্ড ক্রাইম অফ চাইল্ড। দণ্ডবিধির 82 এবং 83 ধারায় শিশুর কার্য, তাদের ফৌজদারি দায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো 82 ধারায় কি বলছে দেখেন, 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য, অ্যাক্ট অফ এ চাইল্ড আন্ডার 9 ইয়ার্স অফ এজ। 82 ধারায় বলছে যে যে শিশুর বয়স 9 বছরের কম, এক্সাক্ট 9 বছর না, কিন্তু 9 বছরের কম, যে শিশুর বয়স 9 বছরের কম, সে শিশু যে অপরাধী করুক না কেন, তাকে দোষী সাব্যস্ত করা যাবে না। ধরেন একজন 8 বছর বয়স্ক শিশু, সে যদি আর একজনকে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলছে ধরেন, তবুও তার কোনো অপরাধ হয় নাই, তার অব্যাহতি দিছে কত? 82 ধারায়। এই 82 এবং 83 ধারা 2004 সালে সংশোধন করা হয়। আগে এখানে 9 এর জায়গা ছিল 7। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দণ্ডবিধি 1860 সর্বশেষ কত সালে সংশোধিত হয়েছে? 2004 সালে, 2004। আর ফৌজদারি সংশোধিত হয়েছে 2025, দেওয়ানিও 2025। দেখেন, 9 বছরের কম বয়স্ক শিশু কর্তৃক সম্পাদিত কোনো কার্য অপরাধ নয়। নাথিং ইজ এন অফেন্স হুইচ ইজ ডান বাই এ চাইল্ড আন্ডার 9 ইয়ার্স অফ এজ। 9 বছরের কম বয়স্ক কোনো শিশু, সে যে কাজই করুক না কেন, সে সম্পূর্ণভাবে ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। এখন যদি কেউ প্রশ্ন করেন যে স্যার, যদি কারো বয়স একেবারেই কাটায় কাটায় 9 বছর হয়, তাইলে কি হবে? তাহলে সে 82 ধারার সুবিধা পাবে না। 82 ধারার সুবিধা পেতে হলে তার বয়স দেখাতে হবে অবশ্যই 9 বছরের। এরপরে চলে আসি আমরা 9 বছরের অধিক কিন্তু 12 বছরের কম শিশুর কার্য। মানে এমন একজন শিশু যার বয়স 9 বছরের বেশি কিন্তু আবার 12 বছরের কম। ধারা কত? 83। 83 ধারায় বলা হয়েছে 9 বছরের বেশি এবং 12 বছরের কম বয়স্ক শিশু, শিশু যে তার কার্যের প্রকৃতি বা ফলাফল বিচার করতে যথেষ্ট পরিগণিত সম্পন্ন হয়নি, তার কর্তৃক সম্পাদিত কোনো কার্য অপরাধ না। মানে 9 বছরের বেশি, 12 বছরের কম, কিন্তু এমন একটা শিশু, যে শিশু স্বাভাবিক একজন শিশুর যে বিচার বুদ্ধি থাকা দরকার, তার আসলে সেই বিচার বুদ্ধি, সে পাগল না, কিন্তু সে মানে সাধারণত এই বয়সের শিশুর একটা যে বিচার, যা যা বোঝার কথা, সেগুলা সে বুঝে না। তো যদি দেখেন 9 বছরের অধিক কিন্তু 12 বছরের কম বয়স্ক অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কাজ কোনো অপরাধ নয়। অর্থাৎ 9 বছরের অধিক কিন্তু 12 বছরের কম বয়স্ক শিশুর ফৌজদারি কার্য শর্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে। শর্তটি হলো, শিশুর বোধ শক্তি এতদূর পরিপক্কতা লাভ করেনি যে সে তার নিজের কার্যের প্রকৃতি এবং পরিণতি বিচার করতে পারে। তাহলে 82 বলতে 9 বছরের কম, 83 তো বলতে 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, কিন্তু সে সুস্থ না, সে হচ্ছে অপরিণত বোধ শক্তি সম্পন্ন। তাহলে সে অব্যাহতি পাবে কত ধারায়? 83 ধারায়। আচ্ছা, আমরা জেনে রাখা ভালো, দেখি নিম্নের কোন কাজটি সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়বে না? পুলিশ কর্তৃক বিনা প্রণয় খুনিকে গ্রেফতার, আদালতের রায় অনুযায়ী সম্পাদিত কাজ, 12 বছরের কম বয়স্ক অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কাজ, সৎ বিশ্বাসে কৃত কোনো কাজ।
সাধারণ ব্যক্তির মানে সরি কোন কাজটি সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়বে না? হ্যাঁ, ওই জায়গায় অপরিণত পড়ছি আমি, ওই যে লেখা আছে পরিণত। জি, সো পরিণত হইলে তো আর সে এই সুবিধা পাচ্ছে না, অপরিণত হইলে হলো সে সুবিধা পেত। বুঝছেন? কারণ পুলিশ কর্তৃক বিনা পরোয়ানায় খুনিকে গ্রেফতার, এটা তো অপরাধ না, পুলিশ তো গ্রেফতার করতেই পারে। আদালতের রায় অনুযায়ী সম্পাদিত কাজ, এটা তো করবেই। সৎ বিশ্বাসে কৃত কাজ, এটা তো করবেই। কিন্তু 12 বছরের কম বয়স্ক পরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কাজ, এটা সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়বে না। 2 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন। দণ্ডবিধি অনুসারে কত বছরের কম বয়স্ক শিশুর কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না? কত বছর কম বয়স্ক বলছে? কত বছর? 9 বছরের। কত বছর? এই 3 নাম্বারটা ভিভিআই। দেখেন, এই ধরনের প্রশ্ন আপনারা ফাঁদে পড়বেন। কত বছর বয়সে শিশু কোনো অপরাধ করলে তা অপরাধ বলে গণ্য হয় না? সবাই 9 দেখাবেন। এই জায়গা কিন্তু কম বয়স্ক যদি বলতো কত বছর কম বয়স্ক, তাহলে উত্তর হতো 9। এই জায়গা বলছে যে কত বছর বয়সের শিশু, মানে অপশনে যে বয়সগুলো আছে সেটা কোনটা করলে কারা কারা কাজ করলে অপরাধ হবে না, উত্তর হবে কত? 7। কারণ যার বয়স একেবারেই 9 সে কাজ করলে তো অপরাধ হবে। বুঝছেন? আমরা চলে আসি 84 থেকে 86। অপ্রকৃতিস্থ ব্যক্তি মাতাল ব্যক্তির কার্য, প্রথমে 84 ধারায় অপ্রকৃতিস্থ বা উন্মাদ ব্যক্তির কার্য, অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড। আমরা ফৌজদারি কার্যবিধি 34 অধ্যায় পড়ে আসছি, 464 থেকে 475। না, ওই যে উন্মাদের বিচার প্রক্রিয়া মনে আছে? ওই জায়গায় উন্মাদ কি বাদী ছিল না আসামি ছিল? আসামি। তাহলে কোনো ব্যক্তি সে যখন মানসিকভাবে বিকৃত বা মানসিকভাবে সে ঠিক নেই, অপ্রকৃতস্থ উন্মাদ, সে যদি ওই অবস্থায় কোনো অপরাধ করে তাহলে সে অব্যাহতি পাবে দণ্ডবিধির 84 ধারায়। তবে অবশ্যই ওই কাজটা যখন করেছিল ওই মুহূর্তেই তাকে অপ্রকৃতস্থ বা উন্মাদ থাকতে হবে। যেমন দেখেন, 84 ধারার অধীন অপ্রকৃতস্থ ব্যক্তির কার্য অপরাধ বলে গণ্য হবে না যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। কার্য সংগঠনের সময় কার্য সম্পাদনকারী অবশ্যই অপ্রকৃতস্থ হতে হবে। যে কাজের প্রকৃতি বুঝতে বা সে যে কার্য করেছে তা বেআইনি বা আইনের পরিপন্থী সেটা বুঝতে কি ছিল? অক্ষম ছিল। মানে তখন সেই কাজটা করছে তখন এটা বুঝতো না যে এটা কি অপরাধ নাকি না, কারণ তার ওই সেন্স ছিল না। তো জেনে রাখা ভালো, যদি আমরা দেখি এই ধারার অধীন পাগল, উন্মাদ, জড়বুদ্ধি বা মানসিক রোগীর কার্য অপরাধ বলে গণ্য হবে না। অপ্রকৃতস্থতা প্রমাণ করার দায়িত্ব 84 ধারার সুবিধা দাবিকারী অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায়। 84 ধারায় অপ্রকৃতস্থতা, ইনস্যানিটি অর আনসাউন্ড মাইন্ডনেস বলতে আইনগত অপ্রকৃতস্থতাকে বোঝানো হয়েছে, মেডিকেল অপ্রকৃতস্থতা না। এটা আপনারে মোটামুটি একটু কনফিউশনের সৃষ্টি করবে, এটার দরকার নাই। আমরা অপ্রকৃতস্থ মনে রাখবো আইনের দৃষ্টিতে যে অপ্রকৃতস্থ। এখন আইনের দৃষ্টিতে অপ্রকৃতস্থ আর মেডিকেল অপ্রকৃতস্থ এক জিনিস না। যদি বলেন কিভাবে স্যার? আপনি আদালতে গিয়ে দাবি করতে পারেন আমি পাগল, কিন্তু আদালত এটা নিশ্চিত হবে কখন? যখন আদালত নিজে পরীক্ষা করে নিশ্চিত হবে তখন। বুঝছেন? এ হচ্ছে কথা। তাহলে তানবিন সাহেব, 82 আর 83 ধারায় কি আছে বলেন? মাত্র পড়ছি শিশুর। 82 আর 83 কি আছে বলেন? প্রথমটা কত ধারা? 9 বছর কম কি পুরো বলেন? আর 83? কিন্তু সে কোন ধরনের? অপরিণত বোধশক্তি সম্পন্ন। জি, ধন্যবাদ। আমরা চলে আসি মাতাল বা ইনটক্সিকেশন, 85-86। এখানে 85-86 পড়ার আগে আমি বলে দিই, যদি কেউ অনিচ্ছাকৃত মাতাল হয়ে কোনো কাজ করে তাহলে সে অব্যাহতি পাবে। 85
আর যদি স্বেচ্ছায় মাতাল হয়ে কাজ করে তাহলে অব্যাহতি পাবে না 86। কিভাবে? 85-তে বলছে যে ধরেন আপনারা কেউ জোর করে নেশাগ্রস্ত করছে, পরে আপনি নেশার ফলশ্রুতিতে কোনো অপরাধ করছে, তাহলে আপনি অব্যাহতি পাবেন 85-তে। কিন্তু আপনি যদি নিজে মাতাল হয়ে অপরাধ করেন তাহলে কিন্তু অব্যাহতি পাবেন না, এটা বলছে 86। এই যে দেখেন 85 ধারার অধীন অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে বিচার শক্তিহীন ব্যক্তির কার্য অপরাধ বলে গণ্য হবে না যদি অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় কার্যটি সংগঠন করেছিল। অবশ্যই সে কাজটা করেছিল কিভাবে? নেশাগ্রস্ত অবস্থায়। এমন নেশার কারণে অভিযুক্ত ব্যক্তি সে যে কার্যটি করেছে তার প্রকৃতি সম্পর্কে জানতে গোল দিবেন অক্ষম ছিল, এবং সে জানতো না যে সে যেটা করেছে এটা বেআইনি বা আইনের পরিপন্থী ছিল। যে জিনিসটা তাকে নেশাগ্রস্ত করেছিল বা সেটাকে খাওয়ানো বা প্রদান করা হয়েছিল এটা বিবিআই তার ইচ্ছার বিরুদ্ধে, এগেইনস্ট হিজ উইল, তার ইচ্ছার বিরুদ্ধে বা তার অগোচরে, উইদাউট হিজ নলেজ। তাহলে অবশ্যই তার এই জিনিসগুলো খাওয়ানো হয়েছিল তার ইচ্ছার বিরুদ্ধে এবং তার অগোচরে। জেনে রাখা ভালো, যদি দেখেন অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে সংগঠিত কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না। এই যে ইনভলেন্টারি ইনটক্সিকেশন, ভলেন্টারি মানে হলো স্বেচ্ছায়, আর ইনভলেন্টারি মানে অনিচ্ছায়। আর যদি আপনি স্বেচ্ছায় করতেন তাহলে সেটা কিন্তু আপনি অব্যাহতি পাবেন না। এটা কত? 86। জেনে রাখা ভালো, দেখেন অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে সংঘটিত কোনো কার্য 85 ধারায় অপরাধ বলে গণ্য হবে না, কিন্তু আন্ডারলাইন করবেন 86 ধারায় স্বেচ্ছাকৃত নেশাগ্রস্ততার ভলান্টারি ইনটক্সিকেশনের কারণে সাধিত ফৌজদারি অপরাধ অব্যাহতি পাবে না। 73 থেকে 106 বিপাশ ভাই বলতে পারবেন? আমরা চলে এসেছি কনসেন্ট, সম্মতি। দণ্ডবিধির 87 থেকে 89 ধারা পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির অভিভাবকের সম্মতি নিয়ে সংঘটিত কোনো ক্ষতি অপরাধ বলে গণ্য হবে কিনা তা আলোচনা করা হয়েছে। দেখেন 87, 88, 89 এই তিনটা ধারায় বিভিন্ন সময় বিভিন্ন যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সম্মতি নেওয়া হয়েছে। তো যদি আপনার সম্মতি নিয়ে কোনো কাজ করা হয় এবং পরবর্তীতে যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনি অন্যরে দায়ী করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওই কাজে আপনি কি দিয়েছিলেন? সম্মতি দিয়েছিলেন। এই কারণে বলে যে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না। তো কখন, কিভাবে, কত বছর বয়স্ক সম্মতি দেয় এই সম্পর্কে আলোচনা করছে 87 থেকে 89। এছাড়া এই যে দেখেন 90 ধারায় বলা হয়েছে কোনটি সম্মতি না, আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। আপাতত 87 ধারায় চলে আসি, আসেন। 87 ধারার অধীন কোনো কিছু অপরাধ বলে গণ্য হবে না যদি অভিযুক্ত ব্যক্তি গোল দেবেন 18 বছরের বেশি। 18 বছরের বেশি বয়সের কোনো ব্যক্তির গোল দিবেন সম্মতি নিয়ে এমন কোন কাজ করে যেটা অভিযুক্ত ব্যক্তি, আন্ডারলাইন করেন, মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রায় ছাড়া করে। মানে নির্মল একজন ব্যক্তির সম্মতি নিছে যার বয়স 18 বছরের বেশি, এবং নির্মল যে কাজের জন্য সম্মতি নিছে ওই কাজে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর নির্মলের কোনো অভিপ্রায় নাই, বা সে জানে না যে এমন কাজ সম্ভবত মৃত্যু বা গুরুতর জখম ঘটাতে পারে। তো পরবর্তীতে যদি ও জায়গায় কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে নির্মল অব্যাহতি পাবে কত ধারায়? 87 ধারায়। ধরেন নির্মল মিলনরে বললো যে মিলন চলো আমরা ফুটবল খেলি, মিলন সম্মতি দিছে, কিন্তু কাদার মধ্যে মিলন পড়ে গিয়ে মিলনের পা গেছে ভেঙে, এখন নির্মলের বিরুদ্ধে মামলা করছে যে ও যদি আমার না খেলতে ডাকতো আমার পা ভাঙতো না। আর নির্মল বলতে পারে যে আমারে তো আসামি করছো ঠিক আছে, বাট তুমি তো এই জায়গায় সম্মতি দিছো আর তোমার বয়সের জায়গা কত? 18 বছরের বেশি। সো নির্মল এই জায়গা দেখাইতে পারে যে ওনার ফুটবল খেলায় সাধারণত মৃত্যু বা গুরুতর জখমের অভিপ্রায় থাকে না। আর এই যে এটা ঘটেছে নিছক দুর্ঘটনা, সো নির্মল অব্যাহতি পাওয়ার হকদার কত ধারায়? 27। বুঝছেন? তাহলে আমার 87 দ্বারা মনে রাখতে হবে এমন কোন ব্যক্তির সম্মতি নিছেন যার বয়স 18 বছরের বেশি এবং সেখানে সাধারণত মৃত্যু বা গুরুতর জখম ঘটানোর কোনো অভিপ্রায় কি ছিল।
আচ্ছা, আটাশি ধারার অধীন কোনো কিছু অপরাধ বলে গণ্য হবে না যদি অভিযুক্ত ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর অভিপ্রায় ছাড়া করে এবং উক্ত ব্যক্তির আন্ডারলাইন করেন মঙ্গলার্থে সরল বিশ্বাসে তার সম্মতি সহ কার্যটি করে। 88 ধারা তোমরা পড়ি না, এতক্ষণ ধরে পড়লাম কত? 87। 88 ধারা হলো অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর অভিপ্রায় ছাড়া এবং উক্ত ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশ্বাসে তার সম্মতি সহ, পাইছেন? সম্মতি শহর এই জায়গা লেখেন যে 12 বছর বা তার বেশি। এই জায়গা যার সম্মতি নিছে তার বয়স কত? 12 বছর বা তার বেশি। 87তে যার সম্মতি নিছিল তার বয়স কত? 18 বছরের বেশি। আর এই জায়গা 88তে যার সম্মতি নিছে তার 12 বছর বা তার বেশি এবং ওই ব্যক্তির সম্মতি নিয়ে ওই ব্যক্তির মঙ্গলার্থে কাজটা করতে। ধরেন ডাক্তার রোগীর সম্মতি নিয়ে এমন রোগীর সম্মতি নিছে যার বয়স 12 বছরের বেশি এবং ডাক্তার অপারেশন করছে, রোগী মারা গেছে, বা ডাক্তার অপারেশন করছে, রোগীর হাত কাটা গেছে। তাহলে ডাক্তার যদি প্রমাণ করতে পারে যে এই কাজটা সে মঙ্গলার্থে করছে, এখানে তার কোনো নেগলিজেন্স ছিল না, তাহলে ডাক্তার অব্যাহতি পাওয়ার হক তার কত ধারায়? 88 ধারায়। বুঝছেন? তাহলে আগেরটার সাথে এটার পার্থক্য কি? আগেরটাই নিছিল 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি, যে জায়গায় মৃত্যু বা গুরুতর জখমের কোনো অভিপ্রায় ছিল না। আর এই জায়গায় নিচে 12 বছরের বেশি বয়স্ক। আর এই জায়গায় কাজটা করছে কি? সরল বিশ্বাসে মঙ্গলার্থে, ওই ব্যক্তির মঙ্গলার্থে। 87 মনে রাখবেন ওই ফুটবল খেলা বা বইতে যেটা আছে একটু পর্ব ওসি খেলা, যে একজন আরেকজনকে বলছে যে চলো আমরা তরবার দিয়ে খেলি, তো সে সম্মতি দিয়েছে যে আসো আমরা খেলি, কিন্তু খেলতে গিয়ে দেখা গেল যে ওর পায়ে আঘাত লেগে গেছে। তখন ওই যে সম্মতি নিল তারে দায়ী করা যাবে না, কারণ সে বলবে যে তোমার বয়স 18 বছরের বেশি। আর রশি খেলতে গেলে হালকা পাতলা আঘাত লাগতেই পারে। আর 88তে ডাক্তারেরটা দিয়ে মনে রাখবেন, ডাক্তার সম্মতি নিছে কার? রোগীর। কত বছর বয়স্ক রোগীর? 12 বছর বা তার বেশি। তাহলে ডাক্তার অব্যাহতি পাবে কত ধারায়? 88 ধারায়। আমরা চলে আসি 89 ধারা। 89 ধারার অধীন কোনো কিছু অপরাধ বলে গণ্য হবে না যদি কার্যটি আন্ডারলাইন করেন 12 বছরের কম বয়সের শিশু। 89 ধারা মানে হলো বয়স 12 বছরের কম বা পাগল অপ্রকৃতিস্থ ব্যক্তির মঙ্গলার্থে করা হয় এবং কার্যটি সরল বিশ্বাসে করা হয় ও কার্যটি উক্ত শিশু বা অপ্রকৃতিস্থ ব্যক্তির আন্ডারলাইন করেন অভিভাবক বা তার আইনগত তত্ত্বাবধায়কের ব্যক্ত বা অব্যক্ত সম্মতি নিয়ে সংগঠন করা হলে। 89তে হলো বয়স 12 বছরের কম বা পাগল, তার তো সম্মতি দেওয়ার যোগ্যতা নাই, তাহলে তার পক্ষে সম্মতি দিছে কে? তার অভিভাবক। বাট তারপরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে ডাক্তার যদি দেখায় যে আমি সরল বিশ্বাসে মঙ্গলার্থে কাজটা করছি, তাহলে ডাক্তার অব্যাহতি পাবে কত ধারায়? 89 ধারায়। বুঝছেন? সহজে 87তে সম্মতি নিছে 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তির, ওসি খেলার উদাহরণ। 88 সম্মতি নিছে 12 বছরের বেশি বয়স্ক ব্যক্তি, ডাক্তার রোগী। 89তে সম্মতি নিছে 12 বছরের কম বয়স্ক বা পাগল ব্যক্তির অভিভাবকের, সেক্ষেত্রেও দুর্ঘটনা যদি ঘটে যায় অব্যাহতি পাবে ডাক্তার কততে? 15। তো এখানে সামনে আমরা পড়বো, যদিও ডাক্তারের উদাহরণ দিলাম, বাট অ্যাকচুয়ালি যে ডাক্তারের জন্যই এই ধারাগুলো প্রযোজ্য বিষয়টা তা না। তাহলে 87তে কত বছর? 12 বছরের বেশি। 88তে 12 বছরের বেশি। 89তে 12 বছরের কম বা পাগল ব্যক্তির অভিভাবকের। তো এখানে 88 আর 89 এর মধ্যে একটা পার্থক্য যদি দেখি, দেখেন 88 দ্বারা প্রযোজ্য হবে 12 বছর বা 12 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তির ক্ষেত্রে, দেখছেন? 12 বছর বা 12 বছরের বেশি। আর 89 ধারা প্রযোজ্য হবে 12 বছরের কম বয়স্ক শিশুর ক্ষেত্রে বা অপ্রকৃতস্থ ব্যক্তির ক্ষেত্রে। সম্মতি দেখেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তির সম্মতি প্রাসঙ্গিক, আর এখানে 12 বছরের কম বয়স্ক শিশুর বা অপ্রকৃতস্থ ব্যক্তির অভিভাবকের সম্মতি প্রাসঙ্গিক। আর যদি 87 আর 88-র মধ্যে পার্থক্য খুঁজেন, 87 ধারার অধীন সম্মতি দিচ্ছে কত? 18 বছরের বেশি বয়সের ব্যক্তি কর্তৃক, আর 88 ধারায় কত? 12 বছর বা তার বেশি।
সম্মতি এবং সরল বিশ্বাস এগুলা মোটামুটি বাদ বাকি একই। তাহলে 87, 88, 89 ফেরদৌস কি পার্থক্য আছে বলেন? 87 হচ্ছে বা 18 বছর বা তার বেশি কোনো ব্যক্তির বেশি হুম সেক্ষেত্রে অপরাধ হচ্ছে 87 টাকা। হুম 88 টাকা হচ্ছে 12 বছর বা তার বেশি বয়স্ক কোনো ব্যক্তির কাজ অপরাধ হিসেবে গণ্য হবে। হুম আর 89 দ্বারা বা বছরের কম ব্যক্তি বা সম্পূর্ণ ব্যক্তির মঙ্গল আসতে কিন্তু কারণ অপরাধ গণ্য হবে না, সেক্ষেত্রে সম্মতি নিয়েছে। দেখেন 87, 88, 89 এই জায়গায় কখনো সম্মতি নিচে স্বয়ং ব্যক্তির, কখনো সম্মতি নিচে অভিভাবকের। আমরা এখন যে ধারাটা পড়বো সেটা হলো 92। 90 তো ওখানে আছেই, 92 চলে আসেন। আমি গাইবাদের পিছনে দিলাম ওদের কিছু দিলাম। দেখেন 92 ধারাতে বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে রোগীরও সম্মতি নেওয়ার সুযোগ নাই, ডাক্তারেরও সম্মতি নেওয়ার সুযোগ নাই। তাহলে ডাক্তার যদি রোগীর অভিভাবকেরও সম্মতি নেওয়ার সুযোগ নাই, তাহলে ডাক্তার যদি সরল বিশ্বাসে মঙ্গলার্থে কারো সম্মতি ছাড়া ওই কাজটা করে, কিন্তু পরবর্তীতে যদি দুর্ঘটনা ঘটে যায়, তাহলে ডাক্তার অব্যাহতি পাবে 92। অর্থাৎ 92-তে কারোরই সম্মতি নেওয়ার সুযোগ ছিল না। বুঝছেন? ধরেন যখন কোনো সড়ক দুর্ঘটনা বা আমাদের দেশে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা ঘটে, মাইলস্টোনে যে বিমান ধসে পড়লো, একসাথে অনেক শিশু আহত নিহত হলো, তো ওই মুহূর্তে যখন হসপিটালে নিছে, তখন শিশুর বয়স তো কম, দেখা গেলো শিশুর বয়স 12 বছর বেশি হলো, তারও সেন্স নাই, আবার ওই মুহূর্তে অভিভাবকেরও সম্মতি নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ওই ক্ষেত্রে ডাক্তার যদি কোনো অপারেশন করে সরল বিশ্বাস এবং পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে ডাক্তারের ঢাল হিসেবে কাজ করবে কত ধারা? 92। তো 92 ধারায় মোট 3টা উদাহরণ মনে রাখবেন। এক হচ্ছে ডাক্তার কারোর সম্মতি নিতে পারে নাই, এক। আর একটা হলো যে একটা বিল্ডিং এ আগুন ধরছে, একেবারে টপ ফ্লোর থেকে, ছাদ থেকে ওই একটা শিশুকে বাঁচাতে হলে টপ ফ্লোর থেকে নিচে নিক্ষেপ করতে হবে, নিচে কম্বল ধরে লোক আছে। এখন যে নিক্ষেপ করতেছে সে জানে যে তারা যদি টপ ফ্লোর থেকে নিক্ষেপ করা হয়, তাহলে কম্বলের উপর পড়তেও পারে, নাও পড়তে পারে। দেখা গেল কম্বলের নিচে উপর পড়ে নাই, শিশুটা মারা গেছে, তাহলে ওই লোক অব্যাহতি পাবে কততে? 92। বুঝছেন? আর একটা হলো সুন্দরবন ঘুরতে গেছেন, ঘুরতে যাওয়ার পরে বাঘে ধরে নিয়ে গেছে। এখন প্রতিটা দলের সাথে একজন গানম্যান থাকে। এখন গানম্যান যদি জিজ্ঞেস করে, যাও ভাই তোমার তো বাঘে ধরে নিয়ে যাচ্ছে, গুলি করবো নাকি, তাহলে তো ওর সম্মতি নেওয়ার তো কি নাই, সুযোগ নাই। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল আবার গানম্যান যখন এটা তো একটা মুভিং অবজেক্ট, মানে বাঘ যখন দৌড়াচ্ছে তখন তো আর ওটা তো এক জায়গা নাই, তখন যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে গানম্যান অব্যাহতি পাবে কততে? 92। বুঝছেন? তাহলে আমার 92-তে 3টা উদাহরণ, একটা হলো ডাক্তারের উদাহরণ, ছাদের থেকে নিক্ষেপ করছে, আর একটা হলো বাঘের উদাহরণ। আর এই জায়গায় কারোরই সম্মতি নেওয়ার কি ছিল না? সুযোগ ছিল না। এই যে দেখেন, সম্মতি ব্যতীত কোনো ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশ্বাসে কৃত কাজ। 88, 89 এবং 92 ধারার মধ্যে পার্থক্য হলো 88, 89 ধারায় সম্মতি সহ সরল বিশ্বাসে অপরের মঙ্গলার্থে সম্পাদিত কার্য অপরাধ না, কিন্তু 92 ধারায় সম্মতি ছাড়া, সম্মতি কি ছাড়া সরল বিশ্বাসে অপরের মঙ্গলার্থে সম্পাদিত কোনো কার্য অপরাধ হবে না, যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। কি কি? কার্যটি কোনো ব্যক্তির মঙ্গলার্থে সংগঠন করা হয়েছে। কিসের স্বার্থে? মঙ্গলার্থে। এবং এটা কিভাবে করা হয়েছে? সরল বিশ্বাসে। আর কার্যটি এমন প্রেক্ষাপটে করা হয়েছে যে যে ব্যক্তির মঙ্গলার্থে কার্যটি করা হয়েছে তার সম্মতি নেওয়া কি ছিল? অসম্ভব ছিল। এমন পরিস্থিতিতে করছে যে সম্মতি নেওয়া অসম্ভব ছিল। এখানে একটা উদাহরণ আছে, আপনাদের পুরাতন বইতে নাই, না থাকলে সমস্যা নাই, যা বলি এইটুকু মাথায় থাকলেই হবে। সার্জন এ একটি শিশুকে দুর্ঘটনায় পতিত হতে দেখতে পায় যে অবিলম্বে অস্ত্রোপচার সংগঠন না করলে উক্ত দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করার সম্ভাবনা আছে। পরিস্থিতি এমন যে শিশুর অভিভাবকের নিকট আবেদন করার সময় নেই। শিশুটির অনুরোধ সত্ত্বেও সার্জন এ সৎ বিশ্বাসে তার শিশুর মঙ্গলের জন্য শিশুটির অস্ত্রোপচার করে এবং সার্জন কোনো কি করে নেই? অপরাধ। কত ধারা?
তাহলে আমি একটু আপনাদের কাছে জানতে চাই যে 87, 88, 89 এবং 92 এর মধ্যে পার্থক্য কি? মিলন সাহেব, 87, 88, 89 আর 92 এর মধ্যে পার্থক্য কি বলেন এক কথা। ব্যতিক্রম সব জায়গায়, জেনারেল এক্সেপশন মানে সরল বিশ্বাসের খেলা, বুঝছেন? ওইগুলাতে 87, 88, 89 কি সম্মতি ছিল, আর 92 কারো সম্মতি নেওয়ার সুযোগ ছিল, এটা হলো মেইন পার্থক্য। আর ও জায়গায়ও কাজগুলো করছে মঙ্গলার্থে, 87 ছাড়া 88, 89 করছে মঙ্গলার্থে, আর এই জায়গাও 92 কাজ করছে কি মঙ্গল। চলে আসেন 90 ধারায়, ওই যে জায়গা থেকে আমরা আসলাম। যেগুলো সম্মতি না, হোয়াট আর নট কনসেন্টস। নব্বই ধারার অধীন নিম্নলিখিত সম্মতিগুলো সম্মতি বলে গণ্য হবে না। 90 ধারায় বলছে যে আমরা জানি যে যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না, ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া, এটা ওই যে 87, 88, 89 তো সম্মতির ব্যাপার স্যাপার আছে। কিন্তু 90-তে বলছে যদি সম্মতি নেওয়া হয় কিন্তু ওই সম্মতির কোনো দাম নাই, যদি সম্মতিটা কিভাবে নেওয়া হয় দেখেন, ক্ষতির ভয় দেখাইয়া, ক্ষতির ভয় দেখাইয়া। ওই যে ফুটবল খেলতে যাইতে বলছেন যে আসলে আমরা ফুটবল খেলি, যদি ফুটবল না খেলো তাহলে কিন্তু তোমার নামে বাজে কথা রটাই দিব। ভয়ে ভয়ে ফুটবল খেলতে গেছে এবং পা ভেঙে গেছে, তাহলে উনি কিন্তু আপনার দায়ী করতে পারবে, যদিও সে যদি বলে তুমি তো সম্মতি দিছিলা, বাট এই সম্মতি আদায় করতে কিভাবে, ক্ষতির ভয় দেখাইয়া। বিষয়ের ভুল বর্ণনার কারণে প্রদত্ত সম্মতি, অনেক সময় এরকম হয়। বইয়ের উদাহরণ আছে এরকম যে একজন সাপুরিয়া বলছে একজন যে সাপের কামড় খাইতে বলছে যে আমি সাপের বিষ তুলতে পারি। বর্তমানে তো টিকটক করে সবাই, ইউটিউবার সবাই, দেখা গেলো সাপুরিয়ার কাছে গেছে ভিউয়ের আশায়, ভাইরাল হওয়ার আশায়। সাপুরিয়া বলছে কোনো সমস্যা নাই, এ এলো দুরা সাপ, কামড় খাইলে বিষ আমি তুলে দেবো, সমস্যা নাই। ভিডিও করছে, এখন কামড় দিয়ে দিছে আর সাপুরিয়া বিষ তুলতে পারে নাই। তাহলে এই জায়গায় সাপুরিয়া দোষী হবে কিনা বলেন? কিন্তু সে যে সম্মতি দিছে, সম্মতি দেখ, বাট সাপুরিয়া তো তার ভুল বর্ণনা দিয়ে সম্মতি আদায় করছে, সাপুরিয়া জায়গা দোষী হবে। তারপরে দেখেন অপ্রকৃতস্থ ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি। অপ্রকৃতস্থ মানে কি? তার মানসিক ভারসাম্যহীন, তার সম্মতির কোনো কি নাই। মাতাল ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি। 12 বছরের আন্ডারলাইন করেন, কম বয়স্ক ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি। তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে যে কত বছরের কম বয়স্ক কেউ সম্মতি দিলে তার কোনো আইনগত ভিত্তি নাই, 12 বছরের কম। সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা নির্মল, আপনার গলায় যত জোর আছে তত জোরে পড়েন। হ্যাঁ, একটু জোরে পড়েন, জোরে পড়েন। এ ও বি আনন্দ করার জন্য পরস্পর অস্বীকার ফিন্যান্স জন্য একমত হয়। ফিন্যান্স অস্বীকার জন্য, ওসি খেলা পড়লেই হবে, আর দরকার নেই। অস্বীকার জন্য একমত হয়। জি, তারপর অস্বীকার চলাকালীন হ্যাঁ এ এ এর কারণে বি আঘাত পায় এবং বি এর পা ভেঙে যায়, এর এর অপরাধ কি? এদিকে কোনো অপরাধ করে নাই, কোনো অপরাধ করে নাই। কারণ এখানে এখন যদি বলেন যে স্যার এই জায়গাতে কোনো বয়সের কথা বলে নাই, যেহেতু বয়সের কথা বলে নাই ধরে নিবেন যে সে প্রাপ্ত বয়স্ক, বুঝছেন? এখন আবার বলেন না স্যার ওসিরা খেলছে সাব ইন্সপেক্টররা খেলে নাই। আচ্ছা, তানভীর আলম খান 5 নাম্বার প্রশ্নটা পড়েন। ক্ষয়কে অপারেশন করলে কিন্তু ক্ষয়ের এবং ক্ষয়ের মঙ্গলের জন্য তার সম্মতি সর্বশেষ ক্ষয়ের সম্মতি নিয়ে করতে, মানে যার অপারেশন করবে তার সম্মতি নিয়েছে আর সরল বিশ্বাসে মঙ্গলার্থে করছে। তাহলে খ মারা যায়, ক কি ধরনের অপরাধ করছে? কোন অপরাধ করে নাই। জি নির্মল,
8 নাম্বারটা পড়েন জোরে। তো তার ছেলের মঙ্গলের জন্য একজন সার্জনকে দিয়ে অপারেশন করাতে চায়। সার্জন শিশুটির পিতার নিকট থেকে অনুমতি নিয়ে অপারেশন করে। হুম। করলো, শিশুটি মারা যায়। সার্জনের অপরাধ কি? চারিদিকে তো অপরাধ হওয়ার সুযোগ নেই, যেহেতু তার অভিভাবকের কাছ থেকে সার্জন হইতে কত প্রশ্ন আছে, মঙ্গলের জন্য করছে আর অনুমতি নিয়ে করতে, তো এই জায়গায় তার কোনো অপরাধ হয় নাই। তিপাস ভাই 11 নম্বর প্রশ্নটা পড়েন। এক্স একজন সাপুড়ে, সে দাবি করে যে সাপের কামড় থেকে সে বিষ নামাতে পারে এবং একজন দর্শক ওয়াইকে তার কাছে পাঠায় সাপের কামড় হতে পারে এবং সে বিষ নামিয়ে দেওয়া করবে এবং সাপের কামড়ে মারা যায়। এই ক্ষেত্রে অবশ্যই অপরাধ করেছে। এই জায়গায় এক্স অবশ্যই অপরাধ করছে, যদিও এই জায়গায় ওয়াই সম্মতি দিছিল, বাট তারপরেও এক্স অপরাধ করছে। কেন বলেন? ওই যে ভুল বর্ণনা দিয়ে সম্মতি আদায় করছে। বুঝছেন? বর্তমান বাজারে কিরকম কি আছে যে সাপোর্ট মানে বর্তমানেই বেশি আছে। আচ্ছা, ধারা 91 লেখেন। ধারা 91টা একটু লেখেন। যে কাজ শুরু থেকেই অপরাধ, যে কাজ শুরু থেকেই অপরাধ, সম্মতি কখনো উক্ত কাজকে বৈধ করতে পারে না। সম্মতি কখনো উক্ত কাজকে বৈধ করতে পারে না। যেমন দিয়ে দেখেন, গর্ভপাত। গর্ভপাত দেখেন, কজিং মিসক্যারিজ মানে গর্ভপাত করা যদি নারীর কল্যাণের জন্য দরকার না হয়, স্বাস্থ্যগত কারণে দরকার না হয়, তাহলে গর্ভপাত করা সবসময় অপরাধ, তাতে ওই নারীর স্বয়ং সম্মতি থাকলেও। তো শুধুমাত্র সম্মতি দিয়ে গর্ভপাতকে কখনো বৈধ করা যাবে না। এক বন্ধু আর এক বন্ধুরে ডাকছে যে চল আমরা গাঁজা খাই। এখন ধরা যখন দুইজনে খাইছে, ও বলতেছে তো আমি তো যাইতাম না, আমারে তো নিয়েছে, আমার কাছ থেকে সম্মতি নিছে। এখন সম্মতি যতই নেক, গাঁজা খাওয়া কি শুরু থেকেই অপরাধ। তো এই জায়গায় সম্মতি দিয়ে এই কাজকে বৈধ করা যাবে না। আমরা 93 ধারাটা পড়ে ফেলি। দেখেন, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ। কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ। দণ্ডবিধি 93 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তির মঙ্গলের জন্য কোনো সংবাদ প্রেরিত হয়, গোল্ডেন, মঙ্গলের জন্য কোনো সংবাদ প্রেরিত হয়, তাহলে যে ব্যক্তির নিকট উক্ত সংবাদ প্রেরিত হয় সে ব্যক্তির কোনো ক্ষতি সাধন হলে কাজটি যেহেতু সরল বিশ্বাসে সংগঠিত হয়েছে, তাই সেটা কোনো অপরাধ হবে না। অর্থাৎ ডাক্তার এসে আপনাকে বলল যে আপনি যে হারে সিগারেট খান, আপনি তো 1 মাসের মধ্যে মারা যাবেন। এই কথা শোনার সাথে সাথে উনি ওই জায়গায় মারা গেছে। তাহলে ডাক্তার তো এই জায়গায় ওনার মঙ্গলের জন্য বলতে। মঙ্গলের জন্য যদি আপনাদের বেশি কথা বলা হয় যে এই পড়াশোনা নিয়ে পাস হবে না, এখন তো পরীক্ষার তো আরো দেরি আছে, দেখা গেলো আপনি এই যে সিঁড়িতে পড়িয়ে দাঁত 5টা 6টা ভেঙে পরে আমার নামে মামলা করলেন যে ওনার কাছে এতদিন পড়ে উনি এই কথা বলছে। তো আমি অব্যাহতি পাবো কত ধারায়? 93 ধারায়। আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি। একটা প্রশ্ন, একজন শল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন আপনি আর বাঁচবেন না, এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়। প্রথমে এখন আপনি যদি বলেন স্যার ডাক্তার যে মানে কল্যাণের জন্য বলছে বা ভালোভাবে বলছে, এটা আমি বুঝবো কিভাবে? এই যে বলছে শল্য চিকিৎসক কি সরল বিশ্বাসে আপনি আর বাঁচবেন না, এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়, এক্ষেত্রে শল্য চিকিৎসক নিম্নের কোন ধারার অপরাধ করছে? এ জায়গায় কোনো অপরাধ করে নাই, সে অব্যাহতি পাবে কত ধারায়? 93 ধারায়। তাহলে সরল বিশ্বাসে কৃত যোগাযোগ কোনো অপরাধ না, কত ধারা? 93।
সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার প্রশ্নটা পড়ি, দেখেন এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। প তার ঘোড়া থেকে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। সার্জন ক দেখতে পায় যে প এর মাথার খুলি ছিদ্র করা প্রয়োজন। ক পকে হত্যা করার উদ্দেশ্য ছাড়া সরল বিশ্বাসে, দেখছেন হত্যা করার উদ্দেশ্য ছাড়া কি সরল বিশ্বাসে প এর মঙ্গলের জন্য তিনি তার জ্ঞান ফেরার পূর্বে প এর মাথায় ছিদ্র করে, মানে কারোরই সম্মতি নেওয়ার সুযোগ ছিল না। এক্ষেত্রে সব কোন অপরাধ করছে? করে নাই। কততে অব্যাহতি পাবে? 93-তে। 4 নাম্বারটা যদি দেখেন, পুরাতন বইতে না থাকলে সমস্যা নাই, আপনি তো জেনে গেলেন। প এবং শিশু ফ একটি জ্বলন্ত ঘরে রয়েছে, নিচে লোকজন কম্বল ধরে রেখেছে। প শিশুটিকে গৃহচোরা থেকে নিক্ষেপ করে। প জানতো যে উক্ত পতন শিশুটির মৃত্যু ঘটাতে পারে। প শিশুটিকে নিক্ষেপ করলে শিশুটি মারা যায়। এক্ষেত্রে প দণ্ডবিধির কোন ধারার অপরাধ করছে? কোন ধারার অপরাধ? অব্যাহতি পাবে কততে? 92। আচ্ছা, এই যে দেখেন বাঘের কাছে চলে এসেছি আমরা। বাঘ, সাপ, বিষ এগুলা নিয়েই দণ্ডবিধি। দেখেন জেড বাঘের কবলে পতিত হয় জেড এর মঙ্গলের জন্য এবং জেড কে হত্যা করার অভিপ্রায় ব্যতীত, কিন্তু এটা সম্ভবত জেডের মৃত্যু ঘটাতে পারে এমনটি জেনে এই বাঘকে লক্ষ্য করে কি গুলির কারণে জেড আহত এবং নিহত হয়। বাঘের কিছুই হয় নাই। আচ্ছা, তাহলে এখানে এই কোনো অপরাধ করে নাই, আর এই দণ্ডবিধির অধীন সাধারণ ব্যতিক্রমের কি হবে? অধিকারী হবে। তো 76 থেকে আমরা 93 অনেকগুলো ধারা পড়ছি দেখেন, এবং 76 থেকে 106 পর্যন্ত মাঝে শুধু আমরা 2টা ধারা পড়বো না, 2টা ধারা ছাড়া, 2টা ধারা হলো 101 আর 104। এই 2টা ধারা ছাড়া 106 পর্যন্ত প্রতিটা ধারা আমাদের পড়বো আর কি ইনশাল্লাহ। এবং আপনাদের এগুলো যে মুখস্থ করতে হবে আমি এটা কখনোই বলি না। এই যে আমরা যেভাবে পড়ছি আপনি মুখস্থ করবেন না, জাস্ট বারবার রিডিং করবেন, বারবার শুনবেন। আর আমাদের কোর্স শুরু করেছিলাম আমরা ফৌজদারি কার্যবিধি দিয়ে, ফৌজদারি কার্যবিধি শেষ হয়ে দণ্ডবিধির আজকে 2য় ক্লাস হলো। সমস্যা নাই, যারা যে সময় আসছেন সেই সময় তাদের কোর্স শেষ হবে। তো নতুন যে ভর্তি হয়েছেন দণ্ডবিধি থেকে শুরু হলে তার দণ্ডবিধিতে এসে শেষ হবে, এটা হচ্ছে আমাদের এখানকার নিয়ম। তো আপনারা এখনো যারা ভর্তি হন নাই বা অনলাইনে যারা ইনস্টলমেন্ট বকেয়া আছে, এই বিষয়টা সিরিয়াসলি নিবেন। আমি তো একটা প্রতিষ্ঠান চালাই, সো আমাদের এখানে আপনি যখন উকিল হবেন আল্লাহর রহমতে কোটি কোটি টাকা ইনকাম করবেন। তো আমার এখানে নামে মাত্র কিছু টাকা। আপনি এই জায়গায় ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে লাখ লাখ টাকা দিয়ে আসছেন, ন্যাশনাল ইউনিভার্সিটি মিন্টুবর বললে অনেক টাকা ওরা জোর করে আপনার কাছ থেকে নিয়ে নেবেন, এই ফর্ম পূরণের সময় টাকা, এই টাকা সেই টাকা, বিভিন্ন টাকা। বাট আমি তো এই জায়গায় আপনারা কষ্ট করতেছি, আপনারা শ্রম দিচ্ছি, আপনারা আমার সেই সম্মানটুকু করবেন। অনলাইন অফলাইনে যারা আছেন আজকে এই পর্যন্তই। আজকে পরীক্ষাও নিব না, আগামীকাল একবারে 60 মার্কের পরীক্ষা নিব, 60 মার্ক একসাথে। আমাদের সমস্যা নেই, 1 মাস হয়ে গেছে, 1 মাস 2 মাস পর তো না, অনেকে যোগাযোগ করছে তারা বলছে, কিন্তু যারা হন নাই তারা ইয়া করবেন। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামীকাল পরীক্ষা আছে প্লাস ক্লাস আছে সকাল 10টায়। আর আমাদের কোর্স ফি আপনি বলে দিই যারা জানেন না, ফার্স্ট টাইম আসলে 10,000, আর এরপরে আসলে কত বলেন তো? 8,000। কোনো সমস্যা থাকলে পার্সোনালি আমার সাথে আলাপ করতে হবে।